আপনাদের সবাইকে স্বাগত আমাদের কুইজ শো কুইজ 2024-এ। আজ থেকে আমরা নতুন ফরম্যাটে আমাদের কুইজ শো কুইজ 2024 শুরু করলাম, যেখানে বিষয় ভিত্তিক রাউন্ড আমরা চালু করছি। বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন করব আমাদের প্রতিযোগীদের। বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য সংস্কৃতি, খেলাধুলা, ভূগোল, ইতিহাস। এই বিষয়গুলো থেকে আমরা প্রশ্ন করব এবং একই সাথে আমরা রাখছি র্যাপিড ফায়ার রাউন্ড কুইক কুইজ, যেখানে আমরা 1 মিনিট সময়ের মধ্যে 10টি প্রশ্ন করব। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের দুদল প্রতিযোগীদের সাথে। আমাদের সাথে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দুজন প্রতিযোগী। তারা হচ্ছেন আয়মান শাফি, ক্লাস 9, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। নওফিল ইবনে রাজীব, ক্লাস 9, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। আর ওপাশে রয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, এবং সেখান থেকে অংশ নিচ্ছেন মির্জা ফায়াজুজ্জামান, 10ম শ্রেণী, রাজুক উত্তরা মডেল কলেজ। তাওসিফ ইসমাম, 10ম শ্রেণী, রাজুক উত্তরা মডেল কলেজ। তো চলুন প্রথমে আমরা দেখিয়ে দিই আমাদের আজকে যে নতুন অনুষ্ঠান শুরু করছি সেটার ফরম্যাটটা কেমন হবে। প্রথমে থাকছে যে 2টি রাউন্ড, যেটা আগে বলেছি। প্রথম রাউন্ডে থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন, যেটা আমরা ভিডিও বা ছবি দেখিয়ে এই প্রশ্নগুলো আপনাদের করব। তারপরে দ্বিতীয় রাউন্ডে থাকবে কুইক কুইজ, 1 মিনিটে 10টি দ্রুত প্রশ্ন। এবং আগেই বলেছি বিষয়গুলো হবে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে। এরপরে আমরা যেটা করব নম্বরের বিষয়টি হচ্ছে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর বিষয়ভিত্তিক রাউন্ডে। কিন্তু কুইক কুইজ রাউন্ডে কোনো নম্বর কাটা যাবে না, ভুল হলে, সঠিক হলে 5 নম্বর করে যোগ হবে। বিষয়ভিত্তিক রাউন্ডে যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন উত্তর দেবার, এবং যদি ভুল উত্তর দেন তাহলে অপর দল সুযোগ পাবেন উত্তর দেবার। আর 6টা বিষয় আমরা এখান থেকে, যে কোনো 6টা বিষয় থেকে প্রশ্ন করব, 2টো করে প্রশ্ন। আর কুইক কুইজে 10টি প্রশ্ন। এই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? বোঝা গেল? তো শুরু করি আমাদের প্রথম বিষয়, অর্থাৎ বিষয়ভিত্তিক রাউন্ডের প্রথম প্রশ্ন। প্রথম বিষয়টি হচ্ছে ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালের 28 জুলাই ইউরোপে শুরু হয় এবং 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী ছিল। 6 কোটি ইউরোপীয় সহ আরও 7 কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়েছিল। এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি। প্রশ্ন হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের কারণে কতজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধে কতজন সাধারণ নাগরিক তাদের জীবন হারিয়েছিলেন? এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ঘটনা হচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রাণহানি। কেবল যে সাধারণ মানুষ মারা গেছেন তা না, যারা যুদ্ধক্ষেত্রে সেনা ছিলেন, সৈনিক ছিলেন, তারাও মারা গেছেন, কিন্তু সাধারণ নাগরিকও নিহত হয়েছে প্রচুর। কোনো দলের কাছ থেকে খুব একটা বেশি সাড়া পাচ্ছি না, দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে প্রথম বিশ্বযুদ্ধে 40 লক্ষ সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। 40 লক্ষ, ভাবা যায় না। এবং যুদ্ধ করতে গিয়ে উভয় পক্ষের 55,25,000 সৈন্যের মৃত্যু হয় এবং যুদ্ধক্ষেত্রে আহত হন 1,28,31,500 জন সৈন্য। আহত নিহতের সংখ্যাটা আছে, সেই সাথে আছে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেটা হলো মিত্রশক্তি তারা প্রত্যক্ষভাবে ব্যয় করে $186 বিলিয়ন, পরোক্ষভাবে ব্যয় করে $151 বিলিয়ন। আমরা যদি আজকের হিসাবে যদি কনভার্ট করি তাহলে সেটা প্রায় $5.9 ট্রিলিয়ন খরচ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। এখন অনেকে বলছেন যে পরিস্থিতি যে জায়গায় গেছে তাতে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সত্যি সত্যি শুরু হয় তাহলে যে কি হবে সেটা বলা বড় মুশকিল, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে সেটা নিশ্চিত। আর পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে আমাদের অস্তিত্ব থাকা নিয়ে একটা বিশাল বড় সন্দেহ থাকছে। তো চলে যাই আমাদের পরের প্রশ্নের বিষয়ভিত্তিক রাউন্ডের ইতিহাস বিভাগ থেকে। পরের প্রশ্ন হচ্ছে মিশরের পিরামিডগুলো কি জন্য ব্যবহৃত হতো? সবার আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল।
মমি বানিয়ে ওটাকে মানে হচ্ছে মানে লাশগুলোকে সংরক্ষণ করার জন্য মমি আকারে রাখা হতো এবং এটার ভিতরে হচ্ছে সেটাকে সংরক্ষণ করা হতো। না, সেটা সংরক্ষণ করা হতো, কিন্তু প্রশ্ন হচ্ছে সংরক্ষণটা কেন করা হতো? আচ্ছা, তারা হচ্ছে বিশ্বাস করতো যে হচ্ছে এইভাবে রাখা হলে তারা ভবিষ্যতে আবার জীবিত হতে পারে তাদের রাজা, এই কারণে। তারা আবার পরে ভবিষ্যতে জীবিত হতে পারে, এই ভাবনা থেকে তাদেরকে মমি বানিয়ে রাখা হতো। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে পিরামিডগুলো ফারাওদের এবং তাদের রানীদের জন্য সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। তারা ধন সম্পদ ধারণ করত এবং পরকালীন যাত্রা নিশ্চিত করার জন্য নির্মিত হয়েছিল। তারা বিশ্বাস করত যে তাদের পরজন্ম হবে, তাদের দেহ যদি অবিকৃত থাকে তারপরে তাদের যখন পরজন্ম হবে তখন তাদের শরীরে কোথাও কোনো ক্ষত আর থাকবে না। সেই বিশ্বাস থেকে তারা মমি করতেন এবং মমিটাকে পিরামিডের ভিতর রাখতেন। অ্যাবসলিউটলি রাইট আনসার, 10 নম্বর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল আপনাদের দলের খাতায়। ভেরি ওয়েল ডান। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন, গ্রেট রেড স্পট এবং অসংখ্য চাঁদের জন্য পরিচিত এই গ্রহটি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ। এই বৃহৎ লাল বিন্দু গ্রহের বায়ুমণ্ডলের বিষুবরেখা থেকে 22 ডিগ্রি দক্ষিণে অবস্থিত একটি স্থায়ী উচ্চচাপ ক্ষেত্র। এই ক্ষেত্র থেকে যে প্রতীপ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় সেটি সৌরজগতের বৃহত্তম প্রতীপ ঘূর্ণিঝড়। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন গ্রহের কথা আলাপ করছি? গ্রহের ছবিটা দেখলেই বলে দেওয়া উচিত। ইয়েস, রাজগুত্তরা মডেল কলেজ। বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, বৃহস্পতি গ্রহ, যার অনেক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গ্রেট রেড স্পট অন্যতম। 1830 সাল থেকে একটানাভাবে এই বিন্দুটি পর্যবেক্ষিত হয়ে আসছে। ইনফ্যাক্ট তারও আগে 1665 এবং 1713 সালে বৃহস্পতির বুকে পর্যবেক্ষিত ঝড়কেও প্রকৃতপক্ষে এই ঝড় বলে মনে করা হচ্ছে এবং এই ঝড়ের কারণে এই লাল বিন্দুটা আমরা বৃহস্পতির গায়ে দেখতে পাই। ভেরি ওয়েল ডান। প্রথমেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন ভূগোল বিভাগ থেকে রাজগুত্তরা মডেল কলেজ, পেয়ে যাচ্ছেন ফুল মার্কস। আসছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ভূগোল বিভাগের। দেখি কি থাকছে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই নদী জলপ্রবাহের হার অনুযায়ী এটি পৃথিবীর বৃহত্তম নদী জলপ্রবাহের দিক থেকে। এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের নেভাদা মিসমি নামক চূড়া থেকে দক্ষিণ আমেরিকার প্রায় 3000 মাইল পাড়ি দিয়ে নদীটি 3টি দেশ বিধৌতিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। প্রশ্ন হচ্ছে এটি কোন নদী? রাজগুত্তরা মডেল কলেজ, আপনারা বাজার প্রেস করছেন, দেখি আপনাদের উত্তর। অ্যামাজন নদী। অ্যামাজন নদী, শিওর? জি শিওর। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। রাজগুত্তরা মডেল কলেজ বলেছেন দক্ষিণ আমেরিকার এই জলপ্রবাহের হারের দিক থেকে বৃহত্তম নদী এটি এবং এটার উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদা মিসমা নামক চূড়া থেকে এবং এটি হচ্ছে অ্যামাজন। কিন্তু আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অ্যামাজন নদী। ভেরি ওয়েল ডান রাজগুত্তরা মডেল কলেজ। অ্যামাজন নদী, এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যে কোনো নদীর তুলনায় অনেক বেশি এবং অ্যামাজন যেখানে যে সাগরে গিয়ে পড়েছে সেখানে প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘন ফুট জল সে জায়গাটায় গিয়ে পড়ে এবং বর্ষা মৌসুমে বেড়ে যায়, তখন 4.2-এর জায়গায় সেটা হয়ে যায় 7 মিলিয়ন ঘন ফুট পানি প্রতি সেকেন্ডে গিয়ে পড়ে। কি বিপুল পরিমাণ পানি এখান থেকে প্রবাহিত হয় এই জায়গা থেকে। ভেরি ওয়েল ডান রাজগুত্তরা মডেল কলেজ। আবারও পুরো 10 নম্বর আপনাদের দলের খাতায়। চলে যাই আমাদের পরের বিষয়। পরের বিষয়টি হচ্ছে সাম্প্রতিক বিশ্ব। সাম্প্রতিক বিশ্ব থেকে প্রথম প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখি কি রয়েছে। এই দেশটি 31 জানুয়ারি 2020 তারিখে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে, যা ব্রেক্সিট নামে পরিচিত একটি প্রক্রিয়া। এবং ব্রেক্সিট থেকে বেরিয়ে আসার পর প্রচুর সমালোচনা হয়েছে। এখন বর্তমানে যেটি আলোচনা হচ্ছে যে আবার ব্রেক্সিটে ফিরে যাওয়া যায় কি না। প্রশ্ন হচ্ছে কোন দেশ ব্রেক্সিট থেকে বেরিয়ে এসেছিল এবং এখন ব্রেক্সিটে ফিরে যাওয়ার ব্যাপারে তারা আলোচনা করছে। দু দলই একই সঙ্গে বাজার প্রেস করছে। দু দলকেও সুযোগ দেব
প্রথমে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আপনাদের উত্তর ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। গভর্নমেন্ট ল্যাব বলেছেন ইউনাইটেড কিংডম। দেখি রাজুক উত্তরা মডেল কলেজ কি বলেন। ইউনাইটেড কিংডম। রাজুক উত্তরা মডেল কলেজ তারাও বলছেন ইউনাইটেড কিংডম, যারা ব্রেক্সিট থেকে বের হয়ে এসেছে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। যদি উত্তর সঠিক হয় দুদলই পাবেন 10 নম্বর করে, ভুল হলে দুদলেরই জরিমানা হয়ে যাবে 5 নম্বর। এবং অ্যাবসলিউটলি রাইট, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। ভেরি ওয়েল ডান। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে এসেছিল 31 জানুয়ারি 2020 তারিখে, এবং তার ফলে যেটা হয়েছে যে যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই পরিবর্তনটা যতখানি তাদেরকে সহায়তা করার জন্য হওয়ার কথা ছিল সেটা হয়নি। সেজন্য এখন এই মুহূর্তে আবার আলোচনা হচ্ছে যে ব্রেক্সিটের মধ্যে আবার যাওয়াটা উচিত হবে কিনা বা যাওয়া যায় কিনা। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে। গভর্নমেন্ট ল্যাব 10 নম্বর, রাজুক উত্তরা মডেল কলেজ 10 নম্বর। দ্বিতীয় প্রশ্ন সাম্প্রতিক বিশ্ব থেকে, দেখি কি আছে আমাদের কম্পিউটারের কাছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে গেল নির্বাচন। 6 বছর মেয়াদে দায়িত্ব পালনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইনসভা সংস্থার সদস্যরা তাদের রাজ্যগুলোকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইনসভা, এই সংস্থাটির নাম কি? আমাদের যেমন জাতীয় সংসদ নির্বাচন হয়, সেখানে সংসদ সদস্যরা নির্বাচন করেন এবং নির্বাচিত হন। প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেলায় এই আইনসভাটি, উচ্চ পর্যায়ের এই আইনসভাটির বা এই সংস্থাটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন দুদলই, প্রায় একই সঙ্গে বাজার প্রেস করেছেন। গভর্নমেন্ট ল্যাব আমেরিকান সিনেট। আমেরিকান সিনেট বলছেন গভর্নমেন্ট ল্যাব। দেখা যাক রাজুক উত্তরা মডেল কলেজ কি বলেন। আমেরিকার সিনেট। আমেরিকান সিনেট, তারাও একই উত্তর দিয়েছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে এটি আমেরিকান সিনেট কি না। এবং আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট বা মার্কিন ব্যবস্থাপক সভা হলো কংগ্রেসের উচ্চ কক্ষ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে নিম্ন কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা গঠিত। এবং সিনেটের কক্ষটি হচ্ছে ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল বিল্ডিংয়ের উত্তর শাখায় এটার অবস্থান। এবং আমরা জানি গতবার যখন নির্বাচন হলো, যেখানে ট্রাম্প হেরে গেলেন, তখন এই ডিসির ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা করেছিলেন ট্রাম্পের সমর্থকরা, এবং সেটা নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন। দুদলই আবার পেয়ে গেলেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। মার্কিন নির্বাচন থেকে এবার চলে যাই আমরা পরের বিষয়, দেখি আমাদের জন্য কোন বিষয় অপেক্ষা করছে। আমাদের পরের বিষয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতি থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। সূর্য দীঘল বাড়ি। মাত্র 21 বছর বয়সে তিনি তার এই প্রথম উপন্যাস সূর্য দীঘল বাড়ি রচনা করেছিলেন। সালটা 1948। কিন্তু দীর্ঘ 7 বছর লেগে যায় এটা প্রকাশ করতে, কারণ কোনো প্রকাশক রাজি হচ্ছিলেন না এই উপন্যাসটি প্রকাশ করতে। পরে 1955 সালে কলকাতায় একজন প্রকাশক রাজি হন উপন্যাসটি ছাপতে, এবং যখন উপন্যাসটি ছেপে বের হয়, তখন যারা সাহিত্যিক আছেন, যারা সাহিত্য সমালোচক আছেন, তারা এটা পড়ে অবাক হয়ে যান যে এত অসাধারণ একটা লেখা সূর্য দীঘল বাড়ি। প্রশ্ন হচ্ছে সূর্য দীঘল বাড়ি এই বিখ্যাত উপন্যাসটির লেখক কে? এবার দুদলই আর বাজারের ধারে কাছে যাচ্ছেন না, মনে হচ্ছে দুদলের উত্তর জানা নেই। দেখি আমাদের কম্পিউটারকে জিজ্ঞেস করি, কম্পিউটারের হেল্প নেই। কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসাহাক। আমাদের স্কুলের বইতে কিন্তু এই সূর্য দীঘল বাড়ির কথা উল্লেখ আছে। এই উপন্যাস অবলম্বনে একই নামে 1979 সালে একটি চলচ্চিত্র নির্মিত হয়, এবং বাংলাদেশে এই সূর্য দীঘল বাড়ির মাধ্যমেই প্রথম অনুদানের চলচ্চিত্র নির্মাণ শুরু। অনুদানের চলচ্চিত্র মানে হচ্ছে যে সরকার এটার অর্থায়ন করে, বেশ কিছুটা অর্থ দেয়, এবং একটা চলচ্চিত্র নির্মিত হয়, এবং চলচ্চিত্রটি দারুণ লোকজনের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পায়, প্রশংসা পায়। চমৎকার কাজ হয়েছিল, এবং দেখা যায়
যে সূর্যদীঘল বাড়ি ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সহ মোট 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। 1979 সালের ঘটনা। সূর্যদীঘল বাড়ি থেকে দেখি পরের কোন প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। আরেকটি সাহিত্য বিষয়ক প্রশ্ন। শেক্সপিয়ারের নাটকে মিরান্ডা এবং প্রসপেরো এই চরিত্রগুলো রয়েছে এবং গল্পটা খুব ইন্টারেস্টিং যে একটা জাদুকরী দ্বীপে জাহাজডুবির যাত্রীদের গল্প এখানে রয়েছে। প্রশ্ন হচ্ছে, যেই নাটকে শেক্সপিয়ার এই মিরান্ডা এবং প্রসপেরো চরিত্রগুলোকে সৃষ্টি করলেন এবং এই গল্পটা বললেন, সেই নাটকটার নাম কি? এবং এই নাটকটা বিভিন্ন স্কুলে এই অভিনয় করা হয়। সবার আগে বাজার প্রেস করছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। ম্যাকবেথ। আরেকবার চিন্তা করে দেখতে পারেন, এইখানে দুটো চরিত্র, একটা হচ্ছে মিরান্ডা, একটা হচ্ছে প্রসপেরো। আচ্ছা, উত্তরটা চেঞ্জ করতে চাচ্ছি, রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট। দেখা যাক। এ পাশে রাজকোত্তরা মডেল কলেজ চেষ্টা করছেন না। আচ্ছা দেখি, মিরান্ডা এবং প্রসপেরো কোন নাটকে ছিলেন? দ্য টেম্পেস্ট, ঝড়। মিরান্ডা এবং প্রসপেরো উইলিয়াম শেক্সপিয়ারের নাটক দ্য টেম্পেস্টের চরিত্র, যেটা ক্ষমতা এবং ক্ষমা, এটার যে থিম, সেটার বিষয়ে এই পুরো নাটকটা রচিত হয়েছিল এবং বিভিন্ন স্কুল কলেজে টেম্পেস্ট অত্যন্ত জনপ্রিয় একটা নাটক। সবাই এই নাটকটার চরিত্রায়ন করে থাকে, দ্য টেম্পেস্ট। দুঃখিত গভর্নমেন্ট ল্যাব, 5 নম্বর জরিমানা হয়ে গেল আপনাদের। এর পরের বিষয়ে যাবার আগে একটু গল্প করতে চাই আমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 2 প্রতিযোগীর সাথে। আইমান শফি 9ম শ্রেণীতে পড়ছেন। শফি, আপনার বড় হয়ে কি হবার ইচ্ছা? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পড়তে চাই। আসলে কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, টেকনোলজি নিয়ে কাজ করতে ইচ্ছা করে। তো সেই কাজ করে নতুন 4র্থ বিপ্লব চলছে, তো এই বিপ্লবের শেষ সময়ে আমরা আছি। নতুন যে পৃথিবীটাকে নতুনভাবে জানার আর নতুন পৃথিবীর সাথে মানিয়ে নেওয়ার জন্যই এই কাজ করার ইচ্ছা। আরে বাহ! তো আপনি কি এরই মধ্যে তথ্য প্রযুক্তি এগুলো নিয়ে কাজ করছেন? না, এখনো ওইভাবে কাজ শুরু করতে পারিনি, তবে চেষ্টা করব ভবিষ্যতে কাজ যতদূর সম্ভব। আর আপনার শখ কি? কি করতে ভালোবাসেন অবসর সময়ে? আসলে অবসর সময়ে ক্রিকেট খেলতে ভালোবাসি। আচ্ছা ক্রিকেট খেলি এবং আমি কুইজিং করি। আচ্ছা, সেটা দেখতেই পাচ্ছি যে আপনি আমাদের কুইজ আজকে চলে এসেছেন এবং একটার পর একটা সঠিক উত্তর দিচ্ছেন। ভেরি ওয়েল ডান শফি, আপনার কথা জানলাম। এবারে আসতে চাই ওপাশে নওফিল ইবনে রাজীব, 9ম শ্রেণীর ছাত্র। আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই সবার আগে। বাহ। এরপর তাছাড়া আমি মানুষের জন্য কিছু করতে চাই। আমি বড় হয়ে আমার টেকনোলজি লাইনে কিছু করার ইচ্ছা আছে। শিল্প বিপ্লবের অবশ্যই অংশ হতে চাই। বাংলাদেশে নতুন নতুন টেকনোলজি ইনোভেশন এসব আনতে চাই। তো এই যে নতুন টেকনোলজি নিয়ে এলে পরে বাংলাদেশের মানুষের জন্য উপকার কিভাবে করা সম্ভব, কি মনে হয় আপনার? আসলে অনেকভাবেই করা সম্ভব। দেশ তো শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, নতুন এআই এবং নতুন প্রযুক্তি আছে, তো সেগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশে নতুন কিছু একটা করতে চাচ্ছি। বাহ। তো আপনার এমনি অবসর সময় আপনার কি করতে ভালো লাগে? অবসর সময়ে কুইজিং করা হয়, তাছাড়া বিভিন্ন নতুন নতুন জিনিস শেখা হয়। যেমন কি শিখলেন? যেমন কোডিং শিখি আমি। কোডিং? আচ্ছা বাহ। কোন প্রোগ্রামিং এ কোডিং শিখছেন? জাভাস্ক্রিপ্ট নিয়ে শিখছি। জাভাস্ক্রিপ্ট, চমৎকার। পাইথন? না, পাইথন শিখি। পাইথন এখনো ধরেননি। ভেরি ওয়েল ডান। কারণ এখন যেটা হচ্ছে যে আমাদের, আপনি যেটা রাইটলি বলেছেন যে 4র্থ শিল্প বিপ্লব চলছে এবং তারই সাথে আমাদের তথ্য প্রযুক্তি এখন এত এগিয়ে গেছে সারা বিশ্বে। রোবোটিক্স আমরা যদি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, মেশিন লার্নিং বলি, এগুলো এখন এত জনপ্রিয়। আমরা যদি এই কোডিং এবং এটার সাথে কানেক্টেড না হই, তাহলে আগামী বিশ্বের সাথে আমরা কিন্তু অনেকখানি পিছিয়ে যাব, রাইট? সো আমাদের এটার দিকে এখন একটু নজর দিতে হবে। বাহ, খুব ভালো লাগলো। ভেরি ওয়েল ডান গভর্নমেন্ট ল্যাব। আপনাদের দুজনের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো চলে যাই আমরা আমাদের পরের বিষয়, দেখি পরের বিষয় কি আসছে পর্দায়। বলতে না বলতে বিজ্ঞান ও প্রযুক্তি, আপনারা বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন দেখি, প্রথম প্রশ্ন কি থাকছে। প্রথম প্রশ্ন, এটি কম্পিউটারের মধ্যে অবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে। বিশেষভাবে এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক
যৌক্তিক কার্যাবলী নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট কার্যাবলী সম্পন্ন করে। আর প্রশ্ন হচ্ছে যে আমরা কিসের কথা বলছি। দুদলই বাজার প্রেস করেছেন। প্রথমে রাজুক উত্তরা মডেল হল প্রসেসর ও মাদারবোর্ড। প্রসেসর ও মাদারবোর্ড পুরোটা মিলিয়ে আমরা যদি বলি তাহলে এটা কি বলতে পারি? মাদারবোর্ড। মাদারবোর্ড। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি। জি জি, গভর্নমেন্ট ল্যাব আপনাদের উত্তর। মাদারবোর্ড। মাদারবোর্ড। ওকে, মাদারবোর্ড আপনারা যা বলছেন মোটামুটি ঠিকই আছে, কিন্তু এটাকে একটা প্রসেস বলা হয়। এই প্রসেসটা কি সেটা যদি একটু আরেকটু বলতে পারেন, যে শব্দটা আসলে খুঁজছিলাম আমরা। ঠিকই আছেন, কিন্তু যদি একটু বলতে পারেন যে এটা একটা প্রসেসিং ইউনিট। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই তো? গভর্নমেন্ট ল্যাব আপনাদের কি একই উত্তর? জি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা দেখে দুদলই বলছে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় এটাকে। দেখি আমাদের কম্পিউটার তার সাথে একমত কিনা। অ্যাবসলিউটলি রাইট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাংলায় করলে হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট। আসলে কম্পিউটারের এই শব্দগুলোকে বাংলাকরণ করলে একটু মুশকিল হয়ে যায় বোঝার জন্য, বাট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই শব্দটার সাথে আমরা বেশি পরিচিত। সিপিইউ এবং এর প্রধান উপাদানগুলির মধ্যে একটা হচ্ছে এএলইউ, যেটা গাণিতিক যুক্তির অংশ নিয়ে কাজ করে, এবং আরেকটা হচ্ছে সিইউ, নিয়ন্ত্রণ কন্ট্রোল ইউনিট, সেটা নিয়ে কাজ করে। এলইউ গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো সম্পাদন করে সিইউ, এবং স্মৃতি থেকে, র্যাম থেকে এবং রম থেকে সে নির্দেশনা দেয়, এবং নির্দেশনাগুলোর সংকেত উদ্ধার করে সেগুলো সম্পাদনা করে প্রয়োজন মতো এএলইউ সেবা ব্যবহার করে থাকে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থাৎ আমরা যদি একটা কম্পিউটার বলি, কম্পিউটারের মূল কাজটাই আসলে করে দেয় এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং আমরা মনিটরে সেটার আউটপুটটা দেখতে পাই, আর ইনপুটটা তো আমরা কিবোর্ডের মধ্যে দিই। ভেরি ওয়েল ডান, দুদলই একেবারে সঠিক উত্তর দিয়েছেন, এবং রাজুক, গভর্নমেন্ট ল্যাব দুদলই পাচ্ছেন 10 নম্বর করে। এবারে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে আমাদের পরের প্রশ্ন। এটি কোষের একটি অঙ্গাণু যা কোষের শক্তি কেন্দ্র হিসেবে পরিচিত। এই অর্গানেলটি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি যেটাকে বলে, এটিপি তৈরির জন্য দায়ী, যাকে বলা হয় কোষের শক্তিঘর, পাওয়ার হাউস। প্রশ্নটি যে ছবিটা দেখছি আমরা, এবং এই যে পাওয়ার হাউস বলা হচ্ছে, আমরা কিসের কথা বলছি? দুদলই একই সঙ্গে বাজার প্রেস করছেন। রাজুক, আবার আপনাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ছবি বলছেন এটা। আচ্ছা দেখি আপনাদের সাথে গভর্নমেন্ট ল্যাব। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস। দেখি আমাদের কম্পিউটার কি বলে, যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এবং যাকে শক্তি কেন্দ্র, পাওয়ার সেল, পাওয়ার হাউস বলা হচ্ছে, সেটা মাইটোকন্ড্রিয়া কি না? আমাদের কম্পিউটার বলছে মাইটোকন্ড্রিয়া। অ্যাবসলিউটলি রাইট আনসার। আবারও মাইটোকন্ড্রিয়া এটিপি, যেটা আমরা বলেছি যে এটিপি, যা কোষের রাসায়নিক শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হয়। মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি তার মাধ্যমে গ্লুকোজকে ভেঙে শক্তিতে পরিণত করে, এবং এই শক্তি ব্যবহার করে এডিপি, যেটাকে বলে অ্যাডেনোসিন ডাইফসফাইডকে ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপিতে আবার রূপান্তর করে। আচ্ছা, অনেক কঠিন বিষয়, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ক্লাস 9-10-এ পড়া বাচ্চারা তারা এইসব কঠিন বিষয়গুলো খুব সহজভাবে জানে। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। পরের বিষয়ে যাওয়ার আগে রাজুকের কাছে আসতে চাই। আপনাদের কাছেও আমার একই প্রশ্ন। মির্জা ফায়াদুজ্জামান 10ম শ্রেণীতে পড়ছেন। ফায়াদুজ্জামান, আপনার কি স্বপ্ন, কি হতে চান বড় হয়ে? আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে চাই, কারণ হলো বাংলাদেশকে একটা বিশ্বের সামনে অন্যতম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। বিভিন্ন শুদ্ধ সন্তান বাংলাদেশ থেকে যেন বের হয়ে আসতে চাক, এই হিসাবে আমি কাজ করতে চাই, তাদের বিষয় নিয়ে আমি কাজ করতে চাই। আরে বাহ, খুবই ভালো। আমাদের বাংলাদেশের একটা দুর্বল জায়গা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং একজন ভালো শিক্ষকের অভাব, তাই না? সুন্দর করে বুঝিয়ে বলা, তাদের মতন করে তাদেরকে বোঝানো, এ ধরনের মানুষ আমাদের অনেক বেশি দরকার। সুতরাং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা একজন ভালো শিক্ষক পাই, তাহলে সেটা আমাদের জন্য একটা অনেক বড় পাওনা হবে। বাহ, চমৎকার, খুবই খুবই মহৎ আপনার ইচ্ছা। তো এমনিতে অবসর সময় কি করেন? অবসর সময় হলো বিভিন্ন ডকুমেন্টারি টাইপের বই পড়ি, অথবা ইউটিউবে ডকুমেন্টারি টাইপের বিভিন্ন ভিডিও দেখি। কি ধরনের ডকুমেন্টারি দেখেন আপনি? হিস্ট্রি টাইপের বিশেষ করে। আচ্ছা, হিস্ট্রির উপরে। বাহ,
চমৎকার, খুব ভালো লাগলো, ভেরি ওয়েল ডান মির্জা ফায়াদুজ্জামান। আরও আছেন তাওসিফ ইসমাম। ইসমাম, আপনার কি স্বপ্ন? আসলে সত্যি কথা বলতে আমি এখনও সেভাবে ঠিক করিনি, দেখা যাক আসলে জীবন যেখানে নিয়ে যায়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তারপরে দেখা যাক, তারপরে পরিস্থিতি দেখা বিবেচনা যাক করে। যে কোথায় ইসমামের জীবন গিয়ে দাঁড়ায়। অবসর সময় কি করেন ইসমাম? বই পড়ি, তবে জ্ঞানের বই বললে ভুল হবে, সাধারণত গল্প উপন্যাস এগুলোই সাধারণত বেশি পড়া হয়। হ্যাঁ, গল্প উপন্যাস দরকার আছে, কারণ গল্প উপন্যাস আপনাকে চিন্তাশীল করবে, আপনাকে সৃজনশীল করবে, আপনার কল্পনা শক্তিকে বাড়াবে, এবং কল্পনা শক্তি ছাড়া কিন্তু বিজ্ঞান নিয়ে কাজ করা খুব মুশকিল, জি, তাই না? আইনস্টাইন বলেছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি তিনি যদি স্বপ্ন না দেখতেন, তাই না, জুল ভার্ন যদি স্বপ্ন না দেখতেন, তাহলে কি আজকে আমরা এত এত জিনিস পেতাম? তারা স্বপ্ন দেখেছেন, আজকে আমরা বিজ্ঞানকে এই পর্যায়ে দেখতে পাচ্ছি। সুতরাং স্বপ্ন দেখাটা খুব জরুরি, স্বপ্ন দেখলেই মানুষ বড় হতে পারে। ভালো লাগলো আপনাদের ভবিষ্যতের কথা জেনে, স্বপ্নের কথা জেনে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ফায়াদুজ্জামান এবং তাওসিফ ইসমাম। তো চলে যাই আমরা আমাদের পরের বিষয়ে, দেখি কোন বিষয় রয়েছে আমাদের কম্পিউটারের কাছে। খেলাধুলা বিষয়ভিত্তিক রাউন্ডে আমাদের শেষ বিষয় খেলাধুলা। দেখা যাক খেলাধুলা বিভাগে আমাদের দুদল কেমন করেন। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে এবার বাংলাদেশ মহিলা দাবা দলের হয়ে অংশ নিয়েছিলেন ৮১ বছর বয়সী এই দাবাড়ু। এই অলিম্পিয়াডে তিনি খেলেছেন ৮টি ম্যাচ, জয়লাভ করেছেন ৭টি ম্যাচে, যার মধ্যে টানা ৬টি ম্যাচে তিনি জয়লাভ করেছেন। অবশ্য দলের যারা অন্যান্য দাবাড়ু ছিলেন তারা খুব একটা ভালো করতে পারেননি বলে বাংলাদেশ দলের এবারের ফলাফল খুব একটা আশাব্যঞ্জক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ৮১ বছর বয়সে হাঙ্গেরির বুদাপেস্টে গিয়ে ৪৫তম দাবা অলিম্পিয়াডে অংশ নিলেন বাংলাদেশের কোন মহিলা দাবাড়ু? ইয়েস, এ পাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। রানী হামিদ। রানী হামিদ। আচ্ছা, ছবিতে আমরা বাংলাদেশ মহিলা দল যারা দাবা খেলতে গিয়েছিলেন তাদেরকে দেখতে পাচ্ছি। এর মধ্যে রানী হামিদ কোনজন বলতে পারবেন? মাঝের জন। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। গভর্নমেন্ট ল্যাবরেটরি বলছেন যে তিনি রানী হামিদ। দেখি আমাদের সহমত পোষণ করে কিনা কম্পিউটার। কম্পিউটার বলছে অবশ্যই রানী হামিদ, ভেরি ওয়েল ডান গভর্নমেন্ট ল্যাব। রানী হামিদ তিনি বুদাপেস্টে খেলেছেন এবার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার যাওয়ারই কথা ছিল না, ৫ জন যাওয়ার কথা ছিল, উনি ষষ্ঠ হয়েছিলেন, এবং যিনি পঞ্চম হয়েছেন তিনি অসুস্থ হয়ে যাওয়াতে তার বদলে রানী হামিদ খেলতে যান। এবং যেটা হয় যে নর্মালি 4 জনের টিম থাকে, সেখানে একজন রিজার্ভ থাকেন, পঞ্চম জন। তো প্রথম 4টা ম্যাচে রানী হামিদ রিজার্ভ ছিলেন, পরে তিনি এসে খেলার সুযোগ পান, একজন বসে গেলে পরে তখন তিনি খেলেন। তার জন্ম 23 ফেব্রুয়ারি 1944 সালে, এবং বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার তিনি 1985 সালে তিনি ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান, এবং 3 বার তিনি ব্রিটিশ মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রানী হামিদ। এবং এটা খুব দারুণ একটা ব্যাপার যে আমরা ভাবি যে অনেক বয়স হয়ে গেলে পরে কিছু করার নাই, কোনো সুখ থাকে না, কোনো কিছু করা যায় না, কিন্তু রানী হামিদ দেখিয়েছেন যে বয়স কেবলই একটি সংখ্যা, তাই না? এখনো কি দারুণ উৎসাহ নিয়ে, কি দারুণ উত্তেজনা নিয়ে তিনি খেলেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। অলরাইট, এবারে চলে যাই খেলাধুলা থেকে আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন, আর্জেন্টাইন এই ফুটবল খেলোয়াড় এক ক্যালেন্ডার বছরে, মানে 1 ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 91টি গোল স্কোর করার রেকর্ড অর্জন করেছেন। প্রশ্ন হচ্ছে কোন আর্জেন্টাইন ফুটবল প্লেয়ার এক ক্যালেন্ডার ইয়ারে 91টি গোল করলেন? ইয়েস, এ পাশে সবার আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। লিওনেল মেসি। লিওনেল মেসি। মেসির প্রচুর ভক্ত বাংলাদেশে, তিনি এই স্কোরটা করেছেন কিনা দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন যিনি 91টি গোল স্কোর করেছেন, ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি, ভেরি ওয়েল ডান।
2012 সালের ঘটনা এটা। 2012 সালে মেসি 91টি গোল স্কোর করেছিলেন। এর আগে রেকর্ড ছিল গার্ড মুলার, তার রেকর্ড ছিল, সেটিকে ভেঙে দিয়ে লিওনেল মেসি নতুন রেকর্ড গড়েন, যে এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। অলরাইট, এবং এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড, এবং বিষয়ভিত্তিক রাউন্ডের পরে হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড, সেটি হচ্ছে কুইক কুইজ। 1 মিনিট সময় 10টি প্রশ্নের প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। প্রথম সুযোগ রাজুক উত্তরা মডেল কলেজ আপনাদের জন্য তৈরি। আপনাদের জন্য 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন আসছে এখন। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? অ্যান্ড্রোমেডা। ফুটবলের রাজা বলা হয় কাকে? ম্যারাডোনা। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। কম্পিউটারে তথ্য সংরক্ষণে ব্যবহৃত ইউনিটটির নাম কি? মেমোরিতে। মানবদেহের ডিএনএ কোথায় থাকে? কোষের ক্রোমোজোমে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদে কয়টি আসন রয়েছে? 350টি সংরক্ষিত মহিলা আসন। বর্গী নামে কারা পরিচিত ছিল? মারাঠি দস্যু। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1914 সালে। চাঁদের পৃষ্ঠে প্রথম মানুষ কে ছিলেন? নীল আর্মস্ট্রং। বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের উত্তর সঠিক হলো। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য। ফুটবলের রাজা হচ্ছেন পেলে হচ্ছেন ফুটবলের রাজা। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। কম্পিউটারের তথ্য সংরক্ষণ থাকে হচ্ছে হার্ড ড্রাইভে, হার্ড ডিস্কে। মেমোরিতে তো মেমোরিটা, স্মৃতিটা থাকে। মানবদেহের ডিএনএ থাকে কোষের নিউক্লিয়াসে। সঠিক উত্তর। বাংলাদেশের জাতীয় সংসদে 300টি আসন, ঠিক আছে। বর্গী, মারাঠিরা। সঠিক উত্তর। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। সঠিক উত্তর। চাঁদের পৃষ্ঠে প্রথম মানুষ ছিলেন নীল আর্মস্ট্রং। সঠিক উত্তর। বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন। সঠিক উত্তর। দেখা যাচ্ছে আমরা 6টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব রাজুক উত্তরা মডেল কলেজ পেয়ে যাচ্ছেন 30 নম্বর। রাজুক উত্তরা মডেল কলেজের কাছ থেকে এবারে আমরা চলে যাব গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের কাছে। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল আপনাদের জন্য একইভাবে 10টি প্রশ্ন, 1 মিনিট সময়। রেডি? এখন ইউএসবি এর পূর্ণ রূপ কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? বিশ্বের প্রথম মহাকাশচারী কে? ইউরি গ্যাগারিন। কম্পিউটারের মেমোরি ব্যবস্থাপনাতে কোন উপাদান ব্যবহার করা হয় বা কোন ডিভাইসটি ব্যবহার করা হয়? রম। র্যাম। কোন গ্যাসকে জীবনের গ্যাস বলা হয়? অক্সিজেন। বিশ্বের সবচেয়ে গভীরতম সমুদ্র পয়েন্ট বা স্থান কোনটি? কি নাম? কোথায়? আটলান্টিক। জায়গাটার নাম? মারিয়ানা ট্রেঞ্চ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটা নির্মাতা কারা? কোন সংস্থা? অ্যাপল। হ্যারি পটার সিরিজের লেখক কে? জেকে রাউলিং। চাঁদের পৃষ্ঠে প্রথম নীল আর্মস্ট্রং। সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান কম্পিউটার তৈরি করে? এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এখন দেখে নেবার পালা যে কটি প্রশ্নের উত্তর সঠিক দিলেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। ইউএসবি এর পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে আমাদের ত্বক, সবচেয়ে বড়। সঠিক উত্তর দিয়েছেন। পৃথিবীর বিশ্বের প্রথম মহাকাশচারী হচ্ছেন ইউরি গ্যাগারিন। কম্পিউটার মেমোরি ব্যবস্থাপনাতে র্যাম ব্যবহার করা হয়। সঠিক উত্তর। জীবনের গ্যাস বলা হয় অক্সিজেনকে। গভীর সমুদ্র পয়েন্ট যেটা, সেটা মারিয়ানা ট্রেঞ্চ। সঠিক। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বানিয়েছে গুগল, সেটা গুগলের করা, অ্যাপেলের না। হ্যারি পটার অবশ্যই জেকে রাউলিং। চাঁদের পৃষ্ঠে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং। সর্বপ্রথম কম্পিউটার তৈরি করে IBM, তারা প্রথম কম্পিউটার তৈরি করে। দেখা যাচ্ছে আমরা 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি গভর্নমেন্ট ল্যাবের কাছ থেকে। অর্থাৎ গভর্নমেন্ট ল্যাবও পেয়ে যাচ্ছেন সর্বমোট 30 নম্বর আমাদের এই কুইক কুইজ রাউন্ডে। দারুণ এক্সাইটিং আজকের আমাদের কুইজ শো। কুইজ 2024-এর
দুটি রাউন্ডের শেষে এসে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের আইমান সাফি নবম শ্রেণীর ছাত্র এবং নওফিল ইবনে রাজীব তিনিও নবম শ্রেণীর ছাত্র। তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 95 নম্বর। অভিনন্দন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এদিকে রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকার মির্জা ফায়দুজ্জামান দশম শ্রেণীর ছাত্র এবং তাওসিফ ইসমাম তিনিও দশম শ্রেণীর ছাত্র। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 90 নম্বর। অভিনন্দন রাজুক উত্তরা মডেল কলেজ। অনেক ধন্যবাদ গভর্নমেন্ট ল্যাব, ধন্যবাদ রাজুক উত্তরা মডেল কলেজ, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা রইলেন আমাদের সাথে। আশা করি যে আপনারাও আমাদের সাথে সাথে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সবগুলো প্রশ্নের উত্তর আপনারাও পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কথাটা আমাদের দু দলই বলেছে সেটি হচ্ছে যে আমাদের পৃথিবী বদলে যাচ্ছে, আমাদের আগামী দিন, আমাদের ফিউচার ক্যারিয়ার বদলে যাচ্ছে। এখন হচ্ছে প্রযুক্তির যুগ। আমরা যত বেশি করে প্রযুক্তির সাথে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এইসবের সাথে যত বেশি আমরা সংযুক্ত থাকতে পারবো, তত বেশি আমরা আগামী দিনের সাথে সংযুক্ত থাকতে পারবো। তাই যা কিছু হচ্ছে দুনিয়া জুড়ে তার প্রতি চাই গভীর নজর রাখা, তাহলেই হবে এগিয়ে যাওয়া। সো তথ্যের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন। হ্যাপি ক্রিজিং।